কিওসাকির লেখা ধনী বাবা দরিদ্র বাবা বইটা তো অনেকেরই পড়া, কিন্তু আজ আমরা এর কিছু নির্দিষ্ট অংশ নিয়ে একটু অন্যভাবে আলোচনা করব। হ্যাঁ, বইটা বেশ বিখ্যাত, মানে দুটো আলাদা আর্থিক দর্শন নিয়ে লেখা। ঠিক, একজন তথাকথিত ধনী বাবা যিনি শেখান কিভাবে টাকা আপনার জন্য কাজ করবে, আর অন্যজন অন্যজন হলেন দরিদ্র বাবা, মানে যিনি ভালো চাকরি আর সঞ্চয়ের ওপর বেশি জোর দেন আর কি। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই নির্বাচিত অংশগুলো থেকে ভেতরের মূল যুক্তিগুলো খুঁজে বের করা। দেখা যাক এই পরিচিত বইয়ের অংশগুলো থেকে নতুন কি ভাবনার খোরাক পাওয়া যায়। প্রথমেই আসি আর্থিক সাক্ষরতা বা ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রসঙ্গে। বইয়ের এই অংশগুলোতে এর উপর এত জোর দেওয়া হয়েছে কেন? মনে হচ্ছে এটা যেন সবকিছুর ভিত্তি। একদম ঠিক বলেছেন। এই অংশগুলো বলছে যে আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেটা আমাদের পেশাগতভাবে দক্ষ করে তোলে ঠিকই, কিন্তু টাকা পয়সা কিভাবে সামলাতে হয় সেই শিক্ষাটা প্রায় দেয় না। হুম। কিওসাকি যুক্তিটা হলো, এই আর্থিক সাক্ষরতার অভাবে অনেকে কিন্তু ভালো আয় করেও আর্থিক সমস্যায় ভোগেন। উনি বোঝাতে চাইছেন শুধু আয় করাটাই সব নয়, টাকা কিভাবে কাজ করে সেটা বোঝাটা আরও জরুরি। আচ্ছা। আর এখানেই ধনী বাবার দর্শনটা দরিদ্র বাবার থেকে বেশ আলাদা হয়ে যায়। আচ্ছা, এই আর্থিক সাক্ষরতার সাথেই তো সম্পদ আর দিনার ধারণাটা খুব জরুরিভাবে যুক্ত, তাই না? এই অংশগুলোতে কি এই পার্থক্যটা একটু অন্যভাবে বলা হয়েছে? হ্যাঁ, এবং এখানে কিওসাকির একটা বলতে পারেন মূল বক্তব্য। উনি খুব সহজ একটা সংজ্ঞা দেন, যা আপনার পকেটে টাকা আনে সেটাই হলো সম্পদ বা অ্যাসেট, আর দেনা? আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটাই দেনা বা লায়াবিলিটি। মজার বিষয় হলো কি, আমরা সাধারণত যা সম্পদ ভাবি, যেমন ধরুন নিজের ফাঁকার বাড়ি বা গাড়ি, হ্যাঁ। কিওসাকির এই সংজ্ঞায় সেগুলোও কিন্তু অনেক সময় দেনা হিসেবে দেখা হতে পারে, যদি না সেটা থেকে সরাসরি কোনো আয় আসে। ও আচ্ছা, যেমন বাড়ি ভাড়া দিলে সেটা সম্পদ হবে। ঠিক, একদম। এই অংশগুলোতে জোর দেওয়া হয়েছে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো বাড়ানোর উপর, মানে দেনা কমিয়ে সম্পদ বাড়ানো, যা থেকে নিয়মিত আয় আসবে। এই ব্যাপারটা কিন্তু অনেকের চিন্তাভাবনাকে বেশ নাড়া দেয়। এর সাথে কি আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল আইকিউ বাড়ানোর প্রসঙ্গটাও জড়িত? এটা ঠিক কি বোঝাতে চাইছে বইয়ের এই অংশগুলো? অবশ্যই জড়িত। এই অংশগুলো অনুযায়ী আর্থিক বুদ্ধিমত্তা কিন্তু শুধু অ্যাকাউন্টিংবির কিছু টেকনিক্যাল জ্ঞান নয়। তাহলে এটা হলো ঝুঁকি নেওয়ার সাহস, সুযোগ চেনার ক্ষমতা, লোকজনকে ঠিকঠাক কাজে লাগানোর দক্ষতা, আর বাজার বোঝার একটা বাস্তব বুদ্ধি। কিওসাকি মনে করেন এই বুদ্ধিমত্তা ক্লাসরুমে শেখা বিদ্যার থেকে বেশ আলাদা। হুম, অভিজ্ঞতালব্ধ জ্ঞান। হ্যাঁ, এবং এটা অভিজ্ঞতার মাধ্যমেই অর্জন করতে হয়। উনি বলতে চান, দেখুন, খুব উচ্চ শিক্ষিত হলেই যে কেউ আর্থিকভাবে খুব বুদ্ধিমান হবেন এমনটা কিন্তু নয়। আচ্ছা। ধনী বাবার দর্শন অনুযায়ী বাস্তব পৃথিবীতে টাকা কিভাবে কাজ করে সেটাই হলো আসল ফাইন্যান্সিয়াল আইকিউ। এটা বেশ ইন্টারেস্টিং পয়েন্ট। তাহলে কি উনি গতানুগতিক চাকরি ছেড়ে নিজের ব্যবসায় শুরু করার দিকেই বেশি জোর দিচ্ছেন এই অংশগুলোতে? মনে হচ্ছে এটা ধনী বাবার দর্শনের একটা বড় অংশ। একদম। এই অংশগুলো বলছে যে দেখুন, অন্যের জন্য কাজ করে আর্থিকভাবে স্বাধীন হওয়াটা বেশ কঠিন। নিজের ব্যবসার মালিকানা থাকলে আয়ের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ থাকে। করের সুবিধার কথাও কি কিছু বলা হয়েছে? হ্যাঁ, সেই প্রসঙ্গও এসেছে। ব্যবসার মালিকরা অনেক সময় কর ব্যবস্থার কিছু সুবিধা পান, এই ধারণাগুলো উঠে এসেছে। এটা আসলে শুধু উদ্যোক্তা হওয়ার গল্প নয়, এটা হলো নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার কথা। চাকরির নিরাপত্তা বনাম আর্থিক স্বাধীনতা, এই দ্বন্দ্বটা এখানে বেশ পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। ব্যবসার পাশাপাশি বিনিয়োগের কথাও তো এসছে, বিশেষ করে রিয়েল এস্টেট। এই অংশগুলোতে কি কোনো নির্দিষ্ট কৌশলের কথা বলা হয়েছে? হ্যাঁ, এই নির্বাচিত অংশগুলোতে রিয়েল এস্টেটকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটা থেকে নগদ প্রবাহ বা ক্যাশ ফ্লো তৈরির একটা ভালো উপায় হতে পারে। হুম। তবে শুধু রিয়েল এস্টেট নয়, স্টক, বন্ড বা ধরুন নিজের ব্যবসায়িক জ্ঞান, এগুলোকে উনি সম্পদ হিসেবেই দেখছেন। মূল কৌশলটা হলো এমন কিছুতে বিনিয়োগ করা যা থেকে নিয়মিত আয় তৈরি হয়, মানে ক্যাশ ফ্লো আসে, শুধু দাম বাড়ার আশায় কিনে রাখা নয়। ও আছে, ক্যাপিটাল গেনের থেকে ক্যাশ ফ্লো বেশি জরুরি। বলতে পারেন এই অংশগুলো সেই দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা তৈরি করা। এটা আর্থিক বুদ্ধিমত্তার একটা প্রায়োগিক দিক। তাহলে সব মিলিয়ে
এই বইয়ের নির্বাচিত অংশগুলো আমাদের ঠিক কি বলতে চাইছে? এটা কি শুধুই টাকা কামানোর কিছু কৌশল নাকি চিন্তাভাবনার পরিবর্তন? আমার তো মনে হয় এটা কৌশলের চেয়েও বেশি কিছু। এই অংশগুলো পাঠককে, মানে আমাদের যে প্রচলিত আর্থিক পরামর্শগুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন তুলতে উৎসাহিত করছে। যেমন? যেমন ধরুন, ভালো চাকরি করো, একটা বাড়ি কেনো, টাকা জমাও, এই যে গতানুগতিক পথ, এর বাইরে গিয়ে সক্রিয়ভাবে সম্পদ তৈরির একটা মানসিকতায় গড়ে তোলার কথা বলছে। এটা এক ধরনের আর্থিক দর্শনের পরিবর্তন, যেখানে ঝুঁকি নেওয়া, ক্রমাগত শেখা এবং টাকাকে নিজের কর্মচারী হিসেবে ব্যবহার করার উপর জোর দেয়া হয়েছে। অর্থাৎ মূল নির্যাসটা হল ১. আর্থিক সাক্ষরতা অর্জন করা, ২. সম্পদ ও দেনার পার্থক্যটা ঠিকঠাক বোঝা এবং সেই অনুযায়ী কাজ করা, ৩. নিজের আর্থিক বুদ্ধিমত্তা বাড়ানো, ৪. সম্ভব হলে নিজের ব্যবসার পথে হাঁটা, আর ৫. ক্যাশ ফ্লো তৈরি করে এমন সম্পদে বিনিয়োগ করা। ঠিক ধরেছেন। এই অংশগুলো মূলত সক্রিয় আর্থিক ব্যবস্থাপনার কথাই বলে, প্যাসিভ নয়, অ্যাক্টিভ। এই আলোচনা থেকে একটা বিষয় বেশ স্পষ্ট। বইটির লক্ষ্য হল পাঠককে গতানুগতিক আর্থিক চিন্তার যে জাল তা থেকে বের করে আনা, সক্রিয় করে তোলা।